নিয়ে আমাদের আজকে যে চ্যাপ্টার শুরু করব সেটা হলো কার্বন 13 এনএমআর বর্ণালীমিতি। বলে রাখা ভালো, আমি 78 সালে পিএইচডি করতে যাই জার্মানিতে। আমার বিষয় ছিল সিনথেসিস অফ অ্যাডামেন্টাইন ডেরিভেটিভস অ্যান্ড কার্বন 13 এনএমআর স্পেকট্রোস্কোপিক ইনভেস্টিগেশন। তো এখানে দেখো, এখানে ইতিহাস একটু বলেছি যে 1946 সালে সর্বপ্রথম ব্লক এবং পুরসিল গবেষণা গ্রুপ কর্তৃক পানি এবং প্যারাফিন ওয়াক্সের নিউক্লিয় চৌম্বক অনুরণন বর্ণালী রেকর্ড করার পর রসায়নবিদদের জন্য এক শুভ পদক্ষেপ অপেক্ষা করছিল। এটা হলো প্রোটন এনএমআর এর জন্য তারা করেছিল। এবং 1952 সালে দেখা গেল কি প্যাকার্ড ইথানল হতে এই যে তিন ধরনের প্রোটন আছে, তিনটি সিগন্যাল পান একই নিউক্লিয়াস প্রোটন হতে। কারণ নিউক্লিয়াস সেম, কিন্তু তার এনভায়রনমেন্ট ভিন্নতার কারণে তিনটা সিগন্যাল পেয়েছে। ইথানলে এই তিনটি সিগন্যাল প্রাপ্তির কারণ তাদের ভিন্ন রাসায়নিক পরিবেশের অবস্থান। এটি আরও এক পদক্ষেপ যার উপর ভিত্তি করে 1953 সালে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ভেরিয়ান অ্যাসোসিয়েট উচ্চ সূক্ষ্ম এনএমআর স্পেকট্রোমিটার বাজারে আনেন, যাতে এনএমআর মাপা হবে। আর একটা পদক্ষেপ এই যে এরপর 1957 সালে সর্বপ্রথম কার্বন 13 এনএমআর বর্ণালী রেকর্ড করার পর দেখা গেল যে এ বর্ণালীমিতি অণুর গঠন নির্ণয়ে অত্যন্ত মূল্যবান ভূমিকা রাখতে পারে। আর আমি পিএইচডি করতে গেলাম 78 সালে। বলা যায় যে এই সময় খুব একটা ডেভেলপমেন্ট তখন হয় নাই। এবং আমি যে বিষয়ের পরে কাজ করছিলাম, পরে আসবে গামা ইফেক্টের পরে আমার মেন কাজ। আমি প্রায় 52টা কম্পাউন্ড সিনথেসিস করছিলাম। সেই সমস্ত স্টাডি করে আমরা গামা ইফেক্টের পরে একটা থিওরি দিই এবং আমাদের বেশ পাবলিকেশন হয়। যাই হোক, অণুর কার্বন কার্বন সংযুতি কোনো মূলকহীন কোয়াটার্নারি কার্বন, কার্যকরী মূলক যুক্ত কার্বন যেমন CH, CH2, CH3 কার্বন সিগন্যালের দ্বারা অণুর গঠন নির্ণয়ে প্রোটন এনএমআর অপেক্ষা কার্বন 13 এনএমআর বেশি নির্ভরশীল, অত্যন্ত হেল্পফুল। এই সমস্ত যদি আমরা প্রোটন এনএমআর অনেক সময় রিলায়েবল করতে পারি না, কিন্তু কার্বন 13 এনএমআর যদি আমরা থাকে তখন আমরা নির্ভুলভাবে স্ট্রাকচার দিতে পারি। তবে সবচেয়ে যে বাধা, এই যে আমরা 57 সাল থেকে 78 সালে আমি গেলাম, তখনও পর্যন্ত কার্বন 13-এ অনেক সমস্যা ছিল। আমাদের 1-2 রাত এই অপেক্ষা করতে হলো কার্বন 13 এনএমআর সিগন্যাল পেতে। এই স্যাম্পল 24 ঘন্টা 2 রাত অন করে রাখা যেত। উইকেন্ডে আমরা দিয়ে যেতাম। তারপরে এসে প্রফেসর আবার আউট অফ কিউরিসিটি সে রবিবার এই সন্ধ্যার দিকে চলে আসতো। রবিবার যদিও বন্ধ, এসে দেখতো যে স্পেকট্রাম কেমন আসছে। যাই হোক, এটা গবেষণার ন্যাক থাকলে এটা হয়। তো কারণটা হলো যে সিগন্যাল শনাক্তকরণের জটিলতা, বিশেষ করে বৃহৎ অণু যেখানে যদি তোমার 20টা 30টা 40টা কার্বন থাকে, সেখানে কার্বন ইয়ে করা ভীষণ কঠিন, খুবই কঠিন। এখন অনেক সহজ হয়েছে, তাও অনেক টেকনিক কাজে লাগাতে। আগে তো এত টেকনিক ছিল না। এই হলো জটিলতা। আরেকটা হলো যে কার্বন 13 নিউক্লিয়াস অত্যন্ত কম সংবেদনশীলতা, মানে ভেরি লেস সেন্সিটিভ, যার কারণে কার্বন 13 সিগন্যাল পাওয়া খুবই কঠিন ছিল। কার্বন 13 সিগন্যাল পাওয়ার জন্য প্রয়োজন প্রায় গ্রাম গ্রাম নমুনার। গ্রাম গ্রাম স্যাম্পল পাওয়া কি সম্ভব? মনে করো একটা ন্যাচারাল প্রোডাক্ট আমরা প্রকৃতিতে আহরণ করছি, মানে গাছ থেকে পিওর অবস্থায় পেলাম, হয়তো 10 মিলিগ্রাম 15 মিলিগ্রাম, আমি গ্রাম গ্রাম কোথায় পাবো? আর সেন্থেসিসও তো অনেক সময় ইল্ড অত থাকে না। ফলে কার্বন 13 এনএমআর তখন খুবই খারাপ অবস্থায় ছিল। এর মূল কারণ হলো কিরকম? দেখো, আমরা জানি যে কোনো নিউক্লিয়াসের সিগন্যাল প্রাচুর্য নির্ভর করে উক্ত নিউক্লিয়াসের গাইরোম্যাগনেটিক অনুপাতে, যে গামার উপর। সিগন্যাল প্রাচুর্য SI is inversely proportional to 1 by gamma স্কয়ার কিউব। যেহেতু কার্বন 13 নিউক্লিয়াসে গামা মান প্রোটনের গামা মানের 1/4, এইটা, হ্যাঁ,
সুতরাং কার্বন 13 সিগন্যালের প্রাচুর্য তাহলে 1⁴ কিউব, তার মানে 1/64 গুণ কম শুধু এই গাইরোম্যাগনেটিক অনুপাতের কারণে। দ্বিতীয় হলো কার্বন 13 আইসোটোপ প্রকৃতিতে মাত্র 1.016% পাওয়া যায়, ভাইরাস প্রোটনে সেখানে 100%। সুতরাং এই দুইটা ফ্যাক্টর মিলায়ে এই দেখেন দেখো উক্ত নিউক্লিয়াসের প্রাকৃতিক প্রাপ্যতা এবং প্রাচুর্য তুলনা করলে কার্বন 13 নিউক্লিয়াস প্রোটনের তুলনায় এত গুণ, অর্থাৎ 1:5700 কম সংবেদনশীল। আমরা অ্যাপ্রক্সিমেটলি বলি 6000 কম সংবেদনশীল। তাহলে এটা বিরাট বাধা। কার্বন 13 নিউক্লিয়াসের এই অসংবেদনশীলতা বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। কার্বন 13 সিগন্যাল পেতে বেশি পরিমাণ নমুনার দরকার হতো, আবার বেশি সময়ের এমনকি কয়েকদিন প্রয়োজন হতো বর্ণালী চিত্র রেকর্ড করতে। এরপর বিযুগলীকরণ, এই যে গতকালকে যেটা আমরা পড়াইছি ব্রডব্যান্ড ডিকাপলিং, এটাকে ব্রডব্যান্ড বিবি, বিযুগলীকরণ মানে ডিকাপলিং, এবং পালস কলা কৌশল আবিষ্কৃত হবার পর কার্বন 13 NMR এর ক্ষেত্রে এক বিপ্লব ঘটে গেল, রেভলিউশন। একদিকে ভালো সিগন্যাল, অন্যদিকে সময় এবং নমুনার সাশ্রয়। নিচে পিরিডিনের 3টি কার্বন 13 NMR সিগন্যাল দেখানো হলো। দেখো এই হলো আমাদের পিরিডিন। আমাদের 3 ধরনের কার্বন আছে, আলফা, বিটা এবং গামা। এদিক থেকেও তাই, দেখো আলফা, বিটা, গামা। তাহলে 3টা কি বলে নট ইকুইভ্যালেন্ট, আনইকুইভ্যালেন্ট কথাটা, কার্বন থাকাতে 3টা সিগন্যাল দেবে। তো এখন প্রথমে যখন কার্বন এই প্রোটন এনএমআর এর মতো এরকম নেওয়া হলো, মানে উইথ কাপলিং, কি জটিল অবস্থা দেখে না, তুমি কেমনি বুঝবা? এই আন্দাজে মনে করছে বিটা গামা আবার আলফা বিটা গামা, এরকম জটিল অবস্থা। তারপরে যখন আমরা ডিকাপলিং করলাম, ডিকাপলিং দেখো পরিষ্কার হয়ে গেল, 3টা সিগন্যাল দূরে দূরে আছে, বিটা গামা আলফা। এখন দেখো খুব খেয়াল করো, আলফার মান সবচেয়ে বেশি, তারপরে গামা প্রোটনের মান, তারপরে বিটার। এর কারণ হলো নাইট্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে, এটা ইলেকট্রন এখান থেকে টানছে। তো তারপরে হলো আমরা বলেছিলাম যে এই যে বেনজিন রিং এর যে সময় বলেছিলাম যে প্যারাম্যাগনেটিক শিফট হয় এই রিং কারেন্টের ফলে, অর্থাৎ অ্যানাইসোট্রপিক ইফেক্ট। এটা এই কার্বনে এই নাইট্রোজেনের এই সমস্ত ঘটনার কারণে এখানে বেনজিন রিং যেমন আছে, পিরিডিনে আবার নাইট্রোজেন আছে, এই দুই ইফেক্টের কারণে আলফা সবচেয়ে বেশি প্যারাম্যাগনেটিক শিফট হবে। এটার ভ্যালু দেখো, গামাটা ওটার প্যারা পজিশনে আছে, ইলেকট্রন যদি আমরা রেজোন্যান্স স্ট্রাকচার রাখি, গামাতে একটু বেশি ইলেকট্রন ডেনসিটি ইয়ে হবে না বিটাতে হবে। এই বিটাতে একটু হওয়াতে এটা সবচেয়ে কম ভ্যালু, আর এটা হলো 140-এর কাছে। তাহলে আমরা এইখানে দেখো উন্নতিটা কত হয়ে যায়, এখানে জটিল কিছু বোঝা যায় না, ব্রড কাপলিং আছে, এখানে যেহেতু 3টে আলাদা পরিষ্কার বোঝা গেছে, কিন্তু বেশ প্রশস্ত আছে। শুধু তাই না, এই 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 3টা কন্ডিশন আমি দেখাচ্ছি এখানে। দেখো ক হলো যুগলায়িত মানে কাপলড স্পেকট্রাম, সেই জন্য এই 2 গ্রাম হইতে স্যাম্পল নিয়ে এই স্পেকট্রাম নেওয়া হয়েছে CS2 সাপেক্ষে, মানে এটা হলো তোমার তোমার কি বলে স্ট্যান্ডার্ড সাবস্টান্স হিসেবে। প্রোটনে যেমন আমরা করি হলো TMS ইউজ করি, এইখানে করা হয়েছিল এইটা স্ট্যান্ডার্ড। আর তোমার খ যেটা, সেটা হলো বিযুগলিত ডিকাপলড স্পেকট্রাম, সেটা হলো 2 গ্রাম থেকে নিয়ে CAT মানে কম্পিউটার অ্যাভারেজ ট্রানজিয়েন্ট পদ্ধতিতে বর্ণালী অ্যাকুমুলেট করে রেকর্ড করতে লাগছিল 600 সেকেন্ড সময় লেগেছে
এটা করছে টিএমএস সাপেক্ষে। হ্যাঁ, আর একই ঘনমাত্রা অর্থাৎ 2 গ্রাম নিয়ে আমরা এই পিরিডিনের ডিকাপলড স্পেকট্রাম করেছি এফটি এনএমআর বর্ণালী রেকর্ড করতে 6 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখছো আমরা এখন কার্বন 13 এনএমআর রেকর্ড করতে সঙ্গে সঙ্গে করতে পারি, আর আগে লাগতো তোমার 600 সেকেন্ড লাগছে, তারও ওই সময় আরো 2 গ্রাম লাগছে, কত সময় 2 দিন লাগতো ইত্যাদি। তাহলে এই যে ডেভেলপমেন্ট গুলো হলো, এনএমআর বর্ণালীমিতিতে আরো নতুন নতুন কলাকৌশল সংযোজন হয়েছে, যেমন গেটেড বীজগলীকরণ, এটা আমরা গতকাল বলছিলাম। 2 নম্বর হলো মডুলেটেড স্পিন ইকো বর্ণালী, যে মডুলেটেড, এটা পড়ানো হবে তোমাদের। তারপরে ইনেপ্ট ও ডেপ্থ বর্ণালী, এর সাহায্যে অনেক উপকার হয়। দ্বিমাত্রিক এনএমআর বর্ণালী, দ্বিমাত্রিক মানে টু ডাইমেনশনাল এনএমআর, আমরা তো এখন সব 1 ডাইমেনশনাল বলতেছি। 2D মধ্যে হলো এইচ কোজি, টক্সি, হেডকর, এইচএম কিউসি, এইচএম কিউসি, দুবার হয়ে গেছে কেন, ওর দুটো মিলে আছে, এইচএম কিউসি টক্সি, কোলক, এইচএম বিসি, নয়েসি, রোয়েসি। এগুলো এত টেকনিক আছে, এটা মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। এর মধ্যে কয়েকটা টেকনিক তোমাদের সিলেবাসে আছে, আমি পড়াবো ইনশাল্লাহ। 6 নম্বর হলো ল্যান্থানাইট শিফট বিকারক আছে, কার্বন 13 লেভেলকরণ ও ডি লেভেলকরণ দ্বারা, ডয়টেরিয়াম লেভেলকরণ দ্বারা, এবং বর্তমানে কার্বন 13 এনএমআর এর রুটিন মাফিক রেকর্ডকরণ যৌগের গাঠনিক সংখ্যা। তো এখন এতগুলো টেকনিক কাজে লাগিয়ে আমরা কার্বন 13 এনএমআর এ রিয়েলি বাস্তবতা আমরা ইজিলি মাপতে পারি। আগে যে সমস্ত ড্রব্যাক ছিল, স্যাম্পল বেশি লাগতো, জটিলতা ছিল, সময় বেশি লাগতো, এখন এগুলো আমরা সাশ্রয় করতে পারছি। এখন কার্বন 13 এর যে মূল নীতি এবং প্রোটন এবং কার্বন 13 এনএমআর এর কম্পারিজনটা আমাদের খুব ইম্পর্টেন্ট জানা দরকার। তো কার্বন 13 এনএমআর বর্ণালীমিতির মূল নীতি হলো প্রোটন এনএমআর অনুরূপ, কারণ হলো উভয় নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার i = 1/2। সুতরাং এটাও যেমন আইসোটোপ, যেমন এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস, প্রোটনও একই, এবং এদের এই ভ্যালু একই। সুতরাং আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডে রাখবো স্যাম্পল, কার্বন কন্টেনিং স্যাম্পল, তখন ওই দুইটা এনার্জি স্টেটে বিভক্ত হয়ে যাবে, একটা তোমার আলফা স্টেট আর একটা বিটা স্টেট, অর্থাৎ লোয়ার অর্থাৎ গ্রাউন্ড স্টেট এনার্জি, আর একটা হায়ার এক্সাইটেড এনার্জি স্টেট। সেম, তাহলে দুটো জিনিস সেম। প্রোটন এবং কার্বন 13 এনএমআর একই মেশিনে রেকর্ড করা হয়, শুধু ওখানে তোমার ওই রেজোন্যান্স পাওয়ার জন্য যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে দিতে। যেমন প্রোটন এনএমআর এর বেলায় যেখানে 100 মেগাহার্টজ ব্যবহার করা হয়, কার্বন 13 রেকর্ড করতে আমাদের 25 মেগাহার্টজ ব্যবহার করলে অনুরণন সিগন্যাল পাওয়া যাবে। কারণ হলো ওই যে 1/4 প্যারোম্যাগনেটিক রেশিও, সেই জন্য 1/4। তো যদি কেউ লেখে 100 মেগাহার্টজ এনএমআর মেশিনে কার্বন 13 এনএমআর লিখছে, মেজার করছে, তাহলে কিন্তু কার্বন 13 এর ওই ভ্যালুর ওখানে কিন্তু 25 মেগাহার্টজ লিখতে হবে, তা নাহলে ভুল হবে। প্রোটনের বেলায় যেখানে তো গেল, প্রোটনের সাথে কার্বন 13 নিউক্লিয়াসের যুগলায়নের কারণে অসংখ্য কার্বন 13 এনএমআর সিগন্যাল পাওয়া যায়। কারণ J1CH, J2C13, তারপরে J3H3, এবং দূরের প্রোটনের সাথেও কার্বন 13 এর কাপলিং ঘটে, যুগলায়ন ঘটে। এই কারণে এখন রুটিন মাফিক প্রশস্ত ব্যান্ড বিযুগলীকরণ, ব্রড ব্যান্ড ডিকাপলিং, গতকাল ক্লাসে আমরা দেখাইছিলাম যে একটা অ্যাসিড দেখাইছিলাম যে 4টে কার্বন আছে, 4টে সিগন্যাল পাওয়া যায়। ব্রড ব্যান্ড ডিকাপলিং করার পর কার্বন 13 এনএমআর বর্ণালী রেকর্ড করা হয়, যাতে শুধুমাত্র যে কয়টি কার্বন অণুতে বিদ্যমান ঠিক ততটি সিগন্যাল পাওয়া যায়। এইটা মনে করো একটা কোশ্চেন হিসেবে দেওয়া হলো যে at present carbon 13 NMR are recorded as broadband decoupled দিয়ে ড্যাশ দিয়ে দেওয়া হলো এক্সপ্লেন, ব্যাখ্যা করো ব্রডব্যান্ড কেন করা হয়, তখন এই যে এই কথাগুলো বলবা।
যে এই বিভিন্ন সঙ্গে কাপলিং করার জন্য অত্যন্ত জটিল স্পেকট্রাম আসে, সেখান থেকে কোনো তথ্য পাওয়া কঠিন। এই জন্য রুটিন ওয়াইজই ব্রডব্যান্ড ডিকাপল করে দেওয়া হয়, যাতে যে কয়টি তোমার নন ইকুইভ্যালেন্ট কার্বন আছে ঠিক ততটা সিগন্যাল পাওয়া যায়। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন ভ্যানিলিন। ভ্যানিলিন কি কাজে ব্যবহার করা হয়? সুগন্ধি হিসাবে, অর্গানিক কম্পাউন্ড। এই যে কেকের মধ্যে ভ্যানিলিন কেক বলে না, দ্যাট ইজ দ্যাট। এটা জি স্যার, এটা ভ্যানিলা ফ্লেভার। হ্যাঁ, এটা হলো ভ্যানিলিনের স্ট্রাকচার। এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, একটা মিথক্সি গ্রুপ আছে, ওএইচ গ্রুপ আছে। আমি নাম্বারিং করে দিয়েছি কার্বন, দেখো, 1 2 3 4 5 6, এই 6টা সিগন্যাল তো দিবেই, আর এই অ্যালডিহাইড গ্রুপ দিবে। এখন দেখো, আমরা ডিকাপলড স্পেকট্রাম করছি, মানে যতটা কার্বন আছে, ভিন্ন ভিন্ন কার্বন ঠিক ততটা ভিন্ন ভিন্ন সিগন্যাল দেবে। ও সিএইচ3 এর ভ্যালু 55-তে, আর এই 110-এ আছে কিছু, 115 আছে, 128 আছে, 130 আছে। এটা কেমনে বের করে সেটা আমরা পরে জানাবো। আর ওই দূরের, যেটা সবচেয়ে দূরে 200-র কাছাকাছি হয়, 190 এটা অ্যালডিহাইড পাওয়া গেছে। তো কার্বন 13 এনএমআর এর যে তোমার কেমিক্যাল শিফট রেঞ্জ, সেটা হলো 0 থেকে 230 পর্যন্ত। আমাদের প্রোটন এনএমআর এর রেঞ্জ সেখানে 0 থেকে ম্যাক্সিমাম 20 পর্যন্ত, বা আমরা 10 15 ইউজুয়ালি ধরি। তো এখন এই যে বড় রেঞ্জ, তার মূল কারণ হলো যে আমাদের কার্বন হলো তোমার পি অরবিটাল আছে, আর আমাদের হাইড্রোজেনের সাথে এস অরবিটাল আছে, এই জন্য এর রেঞ্জটা অনেক বড়। এটা একটা তফাতের মধ্যে বিরাট তফাৎ, যে কেমিক্যাল শিফট তফাৎ। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রোটন এনএমআর যুগলিত অবস্থায় রেকর্ড করা হয়, এই সেটা কাপল অবস্থায় করা হয়, কারণ তার হলো পাশের প্রতিবেশী কার্বনের সঙ্গে কাপলিংটা বোঝার জন্য এবং তার পজিশন বোঝার জন্য আমাদের দরকার লাগে। এবং এতে বর্ণালীতে সিগন্যাল বেশ কাছাকাছি থাকায় অনেক সময় সিগন্যাল শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে, বিশেষ করে উচ্চ ক্রমের বর্ণালীতে এবং জটিল অণুর বেলায়। তবে প্রয়োজনে সিলেক্টেড বীজগুলি কৃত বর্ণালীও রেকর্ড করা হয়। সেটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি যে কিভাবে স্পেকট্রাম সিলেক্টেড কাপলিং করে তোমার সিম্পলিফাই করা হয়। কার্বন 13 এর বেলায় যেমন রুটিন মাফিক ব্রডব্যান্ড বিযুগলীকৃত বর্ণালী রেকর্ড করা হয়, প্রোটনের ক্ষেত্রে সবসময় তা প্রয়োজন হয় না, এবং তা করলে আমরা অণুর গঠনের এ ব্যাপারে তথ্য হারাই। তাহলে একটা পার্থক্য আর একটা গেল। এখন তৃতীয় হলো যে সাধারণভাবে প্রোটন এনএমআর বর্ণালীতে ডেল এইচ এর মান, আওতা রেঞ্জ 0 থেকে 20 ppm। সেখানে কার্বন 13 এর ভ্যালু হলো 0 থেকে 230 pm। এগুলো মুখস্থ করবা, কারণ হলো পরীক্ষা হয়তো দিয়ে দিল proton NMR differs from carbon 13 NMR, justify, হ্যাঁ, ব্যাখ্যা করো, বা এই এর সপক্ষে তোমার যুক্তি কি। হ্যাঁ, differs in many respects, 10টা ডিফারেন্স আছে এখানে দেখেন। প্রোটন বিযুগলীকৃত বর্ণালীতে কার্বন 13 সিগন্যাল তীক্ষ্ণভাবে শার্পলি পৃথক পৃথক পাওয়া যায়, কেননা কার্বন 13 আওতা বেশ বড়। প্রোটনের রাসায়নিক স্থানান্তরের প্রায় 10 থেকে 15 গুণ বড়, রেঞ্জটা বড়। ডেলএইচ এর আওতা ছোট হওয়ার কারণে ডেলএইচ সিগন্যাল অল্প জায়গার মধ্যে জটিল আকারে পাওয়া যায়। যেমন মেনথলের একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি। দুইটা কম্পেয়ার করছি, কার্বন 13 এনএমআর, প্রোটন এনএমআর। দেখো, মেনথল তো তোমার অনেক প্রয়োজনীয় জিনিস, সেন্ট লাগে, যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, এই মেনথল ভেপার করে কিন্তু টানতে হয়। আমি নিজেও শীতকালে আমার অনেক সময় লাগে। এই কম্পাউন্ড অর্গানিক মলিকুল, এতে কার্বন কয়টা আছে এরকম তোমার দিয়ে দিল, মার্কিং করতে হবে, তোমার করে তারপরে ভ্যালু বসাইতে হবে। কঠিন কেবল শুরু হইতেছে, যাত্রা শুরু। এখানে 10টা কার্বন আছে। কারণ আমরা যদি এই কাপলিং এনএমআর নিই, প্রোটন এনএমআর নিই, তাহলে দেখো ওএইচ গ্রুপটা বোঝা যাবে ঠিকই, আর এসব জটিল অবস্থায় আছে। আর মিথাইলটা খুব ইজিলি বোঝা যাবে যে মিথাইল দুটো, হ্যাঁ, এইখানে দুটো মিথাইল, এখানে আরেকটা মিথাইল, এইটা এরকম।
কিন্তু কার্বন 13 আমরা ডিকাপল নিয়েছি, ওটা যুগলীকৃত আর এটা বিযুগলীকৃত। তা আমার যতটা কার্বন আছে ঠিক ততটা কার্বন আছে, এবং এই ভ্যালুগুলো তোমার দেওয়া আছে। মনে করো না যে সিরিয়ালে একটা কার্বনের পরে আর একটা ভ্যালু, কোথায় 1 নম্বরে ভ্যালু 50, আর দেখো 7 নম্বরের ভ্যালু হলো এইখানে, আর 8-এর ভ্যালু হলো সবচেয়ে কম মিথাইল গ্রুপ 16.1, আবার 10-এর ভ্যালু দেখো এই এই জায়গায়। তাহলে দুটোর মধ্যে বুঝলে যে কার্বন 13 সিগন্যাল গুলো ডিকাপলড হলে যতটা কার্বন ততটা সিগন্যাল আসবে, কিন্তু এখানে কাপলড অবস্থায় না নিলে প্রোটন এনএমআর কোনো তথ্য পাওয়া যাবে না। এটা পার্থক্যটা বুঝলে। আচ্ছা, আরেকটা হলো প্রোটনের যে কাপলিং প্যাটার্ন, ওই যে ভ্যালু কাপলিং কনস্ট্যান্ট হলো 276, আর এটা হলো কার্বন 13 হলো 30 থেকে 8 হার্টস, এটা দেওয়া আছে করে দিও। আর 5 নম্বর কার্বন 13 এনএমআর অণুর কার্বন কার্বন কঙ্কাল জানা যায়, মানে স্কেলিটনটা জানা যায়, কিন্তু প্রোটন এনএমআর এ আমরা শুধুমাত্র প্রোটনের এনভায়রনমেন্ট জানতে পারি। অনুষ্ঠিত কীটো গ্রুপ কোয়াটারনারি কার্বন সায়ানো গ্রুপের উপস্থিতি কার্বন 13 এনএমআর দ্বারা যেমন সহজে নিশ্চিত হওয়া যায়, প্রোটন এনএমআর বর্ণালীতে তা সম্ভব নয়, কারণ প্রোটন এনএমআর হয়তো প্রোটন লেগু, তা আমরা সিও গ্রুপের কেমনি পাবো, সেখানে আইআর এর হেল্প লাগে। প্রোটন এনএমআর বর্ণালীর ক্ষেত্রে প্রোটনের সমযোজন মানে ইন্টিগ্রেশন, ওই হাইট মাপা হয়, ওটা কম্পিউটারে টিপ দিলে হাইট দেখাবে, যে তার মানে এই যে হাইট যত বড় হবে তত প্রোটন কয়টা আছে হিসেব করা যায়। যেমন গুরুত্বপূর্ণ কার্বন 13 বর্ণালীর নীতিতে তা কোনো গুরুত্ব বহন করে না, কারণ আমরা তো প্রোটনের বিযুগলীকৃত করে ফেলেছি, সুতরাং আমাদের এটা দরকার নেই। প্রোটন এনএমআর বর্ণালীতে সিলেক্টেড স্পিন যুগলীকরণের সাহায্য নেওয়া হয়, অথচ কার্বন 13 এনএমআর এর ক্ষেত্রে সর্বক্ষেত্রে প্রশস্ত ব্যান্ড যুগলীকরণ ব্যবহার করা হয়। 7 নম্বর পার্থক্য হল কার্বন 13 রাসায়নিক স্থানান্তরের দ্রাবক এবং তাপমাত্রার প্রভাব বেশ জটিল, তাই এদের প্রভাব কাজে লাগে কার্বন 13 সিগন্যাল শনাক্তকরণ কদাচিৎ করা হয়, মানে ইউজুয়ালি করা হয় না। প্রোটিন এনএমআর এর প্রভাব কাজে লাগানো হয়। প্রোটন এনএমআর এ একটা চ্যাপ্টারই আছে ডিএনএমআর, মানে ডাইনামিক এনএমআর, যদি আমাদের সময় থাকে তাহলে ওইটা পড়াবো, একটা আলাদা চ্যাপ্টার। কার্বন 13 এনএমআর শিথিলায়ন মানে টি টাইম, যেটা শিথিলায়ন মানে রিল্যাক্সেশন টাইম, কাজে লাগিয়ে বৃহৎ অণুর ঘূর্ণায়মান পার্শ্বশিকলের কার্বনে শনাক্তকরণ সম্ভব। উল্লেখ্য, যে অণু বেশি ঘূর্ণায়মান তার টিএ মান তত বেশি। প্রোটন এনএমআর এর ক্ষেত্রে প্রোটন নিউক্লিয়াসের টি এর মান বেশ কম থাকায় এটা সাধারণত কোনো রেকর্ড করা হয় না এবং এটা কোনো কাজে লাগানো হয় না। এই জন্য প্রোটন এর জন্য T1 পরিমাপ করা হয় না এবং গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কার্বন 13 এর জন্য গুরুত্বপূর্ণ। 9 নম্বর তফাৎ হলো যে 2.35 টেসলা চুম্বক ক্ষেত্রে কার্বন 13 বর্ণালী রেকর্ড করতে 15.1 মেগা হার্টজ কম্পাঙ্ক প্রয়োজন, অথচ অভিন্ন চৌম্বক ক্ষেত্রের প্রোটন বর্ণালী রেকর্ড করতে 100 মেগাহার্টজ কম্পাঙ্ক প্রয়োজন। এই একই চৌম্বক ক্ষেত্র, কিন্তু আমাদের এইটা দরকার কার্বন 13 এর জন্য, আর এইটা দরকার হলো প্রোটনের রেজোন্যান্স পাইতে। প্রোটন এনএমআর এর তড়িৎ ঋণাত্মকতা প্রতিস্থাপক প্যারাম্যাগনেটিক স্থানান্তর ঘটালেও, এটা খুব ইম্পর্টেন্ট কথা, আলফা এবং বিটা কার্বনে প্যারাম্যাগনেটিক এবং গামা কার্বনের ডায়াম্যাগনেটিক স্থানান্তর ঘটে। আমার পিএইচডির কাজই ছিল এই গামা ইফেক্ট। এখানে দেখা যায় যে উল্টা ডায়াম্যাগনেটিক স্থানান্তর, ডায়াম্যাগনেটিক স্থানান্তর মানে হলো ডেল্টা ভ্যালু কমে যায়, মানে সেখানে শিল্ডিং হয়। এর কারণ এর মেকানিজম এস্টাবলিশ করা ছিল আমার কাজ। তো এখন আমরা বাকি সময়টুকু আলোচনা করি যে এই তফাৎ বুঝলে 10টা তফাৎ। কার্বন 13 রাসায়নিক স্থানান্তর সম্বন্ধে আমরা আলোচনা করব। কার্বন 13 কেমিক্যাল শিফট, আমরা নর্মালি রেঞ্জ হলো 0 থেকে 200, কিন্তু এটা আসলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 200 থেকে 300 পর্যন্ত হতে পারে, ঋণাত্মকের ক্ষেত্রে -300 হতে পারে। আমরা কিন্তু প্রোটনের ক্ষেত্রেও বলেছিলাম একদিন, এটাও কিন্তু মাইনাস হতে পারে, যদি খুব বেশি শিল্ডিং হয়ে যায়
তাহলে মাইনাস হয়। বিশেষ করে ইনঅর্গানিক কম্পাউন্ডে যাদের হাইড্রাইড কম্পাউন্ড মাপে, তারা ওই যে মেটাল থেকে ইলেকট্রন শিফট করে ডি অরবিটাল থেকে। তো এখানে দেখো ওভারঅল এই চিত্রে দেখা গেল যে কাদের ভ্যালু কেমন। কিটোনের ভ্যালু দেখো 200-র উপরে পিপিএম, বিশেষ করে যদি কনজুগেটেড থাকে। আবার অ্যালডিহাইডে থাকলেও আরেকটু কিটোনের থেকে বেশি। হ্যাঁ, এরকম কুইননে আর একটু বেশি, কার্বক্সিলিক অ্যাসিডে ওই 160, একটু কম। থাইউরিয়া এই রেঞ্জ, ইউরিয়া গেল, এই সব এখানে দেওয়া আছে। সব এই ভ্যালু সম্বন্ধে একটু আইডিয়া তোমাদের লাগবে, কারণ কিছু ভ্যালু মুখস্থ না করলে পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে কি কম্পাউন্ড বুঝতে পারবো না। সিগন্যালের ভ্যালু দেখেই যেন বুঝতে পারো যে এই ফাংশনাল গ্রুপ আছে। কিছু প্রবলেম করাইলে বুঝতে পারবো যে এই ভ্যালু তো মুখস্থ করা লাগবে। এখানে সব দেওয়া আছে দেখো, একদম এদিকে, একদম কমের দিকে। মিথাইল কার্বন হলে একেবারে ওই 15, 16 বা 10-এর দিকে। আর বেশি হলো অ্যালডিহাইড কিটোন। মাঝখানে তোমার অলিফিনিক প্রোটন আছে এই 120 থেকে 130-40-এর মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এখন অনেকগুলো নিয়ামকের উপর এই ডেল্টা সি নির্ভর করে, যেমনটি আমরা ডেল্টা এইচ এর বেলায়ও দেখেছি। আবৃত্তি ধ্রুবক, শিল্ডিং কনস্ট্যান্ট, সিগমা আই। এই সিগমা আই হলো 3টে উপাদানের যোগফল। সিগমা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, আর হলো এন হলো নিউট্রাল। এই যে, তো এখানে দেখো যে ওখানে নিউট্রাল না, সরি, নেভারিং অ্যানিসোট্রপি, প্রতিবেশী অ্যানিসোট্রপি, এই তিনটার যোগফল। তো এই সমস্যা কার্বন 13-এর বেলায় এই ডেল্টা প্যারা এবং ডেল্টা এন বেশি গুরুত্বপূর্ণ। কার্বন প্যারার অবদান সি এর মান বৃদ্ধি পায়, ঠিক ডি ডেল্টা যে ডায়াম্যাগনেটিকের বিপরীত। আর ডেল্টা এন দ্বারা ডেল্টা সি বাড়তেও পারে, কমতেও পারে। এটি আণবিক জ্যামিতির পরে, গঠনের পরে এবং প্রতিবেশী পরমাণুর প্রকৃতির উপর নির্ভরশীল। যেসব নিয়ামকের উপর কার্বন 13 ডেল্টা নির্ভর করে সে সম্বন্ধে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথমে হলো হাইব্রিডাইজেশন। sp সংকরিত কার্বনের ভ্যালু -20 থেকে 100 ppm হতে পারে। sp2 হলে আরো বাড়বে, 120 থেকে 240। আর sp হলে 70 থেকে 110। এটা আবার কেন কমে গেল? ওই যে সেই অ্যানিসোট্রপিক ইফেক্ট। হ্যাঁ, এখন এই অ্যালকেনের ক্ষেত্রে সাধারণত -2 থেকে +50 পর্যন্ত হতে পারে। তো এখানে মনে করো আমরা মিথেনকে যদি বেস ধরি, আর আমরা তাহলে এখানে প্রোপেন ধরলাম, তাহলে আমাদের এই মিথাইল গ্রুপের পাশে যে কার্বন সেটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন। সিমিলারলি আলফা, বিটা, গামা কার্বন। তাহলে আলফা কার্বনে ক্রমাগত আর মূলক দ্বারা প্রতিস্থাপন ঘটলে ডেল্টা সি এর মান 6 থেকে 9 ppm বৃদ্ধি পায়, অর্থাৎ প্যারাম্যাগনেটিক শিফট ঘটে। একে বলে আলফা ইফেক্ট। আলফা ইফেক্ট কি? যে কোনো অ্যালকাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপন করা হয়, এই মিথেনকে বেস ধরে একটা হাইড্রোজেন সরানো যায়, তাহলে আমাদের 6 থেকে 9 ppm বাড়ে, প্যারাম্যাগনেটিক শিফট ঘটে। এটাকে বলে আলফা ইফেক্ট। যেমন এখানে মিথেনের ভ্যালু হলো, একটা কার্বন তো একটাই সিগন্যাল দিবে -2.1, ইথেনে 5.9, এতে বেড়ে গেল। আবার প্রোপেনের 16.1, আবার এরকম যদি 25.2 হলো। তাহলে এখন এই যে এখানে তারকা চিহ্নিত কার্বনে অ্যালকাইল মূলক কর্তৃক প্রতিস্থাপন ডেল্টা সি মান বৃদ্ধি বোঝানো হয়েছে। এই যে এখানে বাড়া হয়েছে সেটা বোঝানো হয়েছে। এখন আরো একটা আমরা উদাহরণগুলো দেখি। এই সমস্ত ক্ষেত্রে সব ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম যে ডেল্টা সিএইচ এর মান সবচেয়ে বেশি, অর্থাৎ প্রোটনের মতোই মানে টেন্ডেন্সিটা, যে মিথিন প্রোটন, আর এটা হলো মিথিন কার্বন, তারপরে মিথিলিন, ডেল সিএইচ2, তারপরে মিথাইল। এটা মনে রাখবা এরকম।
আর বিটা প্রতিস্থাপকের কারণে কার্বনে যে প্রভাব লক্ষ্য করা যায় তাকে বিটা প্রভাব বলে। এক্ষেত্রে প্রায় 9 থেকে ppm প্যারাম্যাগনেটিক শিফট লক্ষ্য করা যায়। এই যত বাড়বে তত ওই বাড়ে। এখন অ্যালকিনে ধরো অলিফিনিক কার্বনের ভ্যালু হলো 100 থেকে 165 ppm। প্রান্তিক কার্বনের ডেল্টা সি 24 ppm উচ্চ ক্ষেত্রে পরিলক্ষিত হয়। মানে এই উচ্চ ক্ষেত্রে মানে হায়ার ফিল্ডে, মানে যেখানে ডেল্টার মান এই কম। অ্যালকিনের জন্য ইম্পেরিয়াল সূত্র রয়েছে যা দ্বারা প্রতিস্থাপক প্রভাব যোগ করে অ্যালকিনের ডেল্টা সি মান গণনা করা যায়, ক্যালকুলেশন করা যায়। গণনাকৃত এবং পর্যবেক্ষণ ডেল্টা সির মান দেখে কার্বন সিগন্যাল শনাক্ত করা সহজ হয়। এই ব্যাপারে পরে আলোচিত হবে। কিছু নিচে কিছু অ্যালকেনের ডেল্টা সি মান দেখানো হলো। এখানে দেখো এটা 117, এটা 26, কারণ ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আছে, এই জন্য ভ্যালু বেশি হবে, কারণ এটা প্যারাম্যাগনেটিক শিফট আছে। আবার এখানে দেখো কনজুগেটেড আছে। এই কনজুগেশনের মধ্যে এখানে টার্মিনাল হলো 128.6, কিন্তু এখানে কার্বনিল গ্রুপ আছে ট্রান্সেবল, এর ভ্যালুটা একটু বেশি। এখানে দেখো এই এক ইকুইভ্যালেন্ট কার্বন, সুতরাং 109.4 আসছে। ব্রোমিন টানছে তো দুই দিকেই। এখানে আবার যদি তোমার সিজ হয় তো এই ভ্যালু কিন্তু আর একটু বেশি। এইগুলো পরে আলোচনা করা যেতে পারে। অ্যারোমেটিক কার্বন দেখো, আমাদের যেহেতু বেনজিনে 6টা কার্বন আছে ইকুইভ্যালেন্ট, সুতরাং আমরা একটা সিগন্যাল পাবো 128.5, কারণ এই যে sp2 হাইব্রিডাইজ। তো এখন যদি আমরা মিথক্সি গ্রুপ ঢুকাই তাহলে দেখো 1 2 3 4, তো এইখানে তখন আমাদের মিথক্সি গ্রুপের জন্য একটা সিগন্যাল পাওয়া যাবে, বেনজিন রিংয়ে পাওয়া যাবে 1 কার্বনে, আর 2 আর 6 কিন্তু ইকুইভ্যালেন্ট। এই 2 6 একটা পাবো, 3 আর 5 একটা পাবো, আর 4 একটা পাবো। তাহলে আমরা টোটাল সিগন্যাল দেখো পাচ্ছি বেনজিন রিংয়ে পাচ্ছি 4টা, এইটার জন্য আর 4-এর জন্য। আর 2 আর 6 মিলে একটা, 3 আর 6 দেওয়া আছে ভ্যালু। আবার যদি নাইট্রো গ্রুপ দিই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে দেখো এখানে 159.9 ছিল, এখানে দেখো এটা একটু চেঞ্জ হয়ে গেছে, C2 তে বাড়ছে, কারণ এই নাইট্রো গ্রুপ টানছে, তাহলে প্যারাম্যাগনেটিক শিফট হচ্ছে। C4 এ 134, দেখো প্রায় 14 বেড়ে গেছে। প্রতিস্থাপক প্রতিস্থাপকৃত যুক্ত কার্বনের আইসোকার্বন, যেটা হলো যে এই যে 1 নম্বর কার্বনকে ইপসো কার্বন বলে, ডেল্টা সি বাড়ে। ইলেকট্রন আকস্মিক গ্রুপের বেলায় প্যারা কার্বনের ডেল সি বাড়ে। এইখানে দেখলেই তো। কার্বনিল কার্বনে কি হয়, কার্বনিল কার্বনে দেখো এই তোমার এই ধরনের রেজোন্যান্স হয়। তো এখন আমরা ভ্যালু দেখি, এই যৌগের ভ্যালু 205, আবার এরম রিংয়ে হলে 208, কমে গেল। এরকম হলে দেখো ফিনাইল গ্রুপ, মিথাইল গ্রুপ যখন আছে অ্যাসিটোফেনন, এ তো আবার বেনজিন কি বলে সাইক্লিক কম্পাউন্ড হলে 213। দুইটা ফেনাইল গ্রুপ যদি হয় তাহলে আর একটু কমে গেল। অ্যালডিহাইডে 205, কার্বক্সিলিক 166, আর এখানে এরকম কতগুলো ভ্যালু দেওয়া আছে। আজকে এই পর্যন্ত থাক, এই পর্যন্ত। ওই যে আমরা পরের দিন নেক্সট উইকে প্রতিস্থাপক ইলেকট্রন গ্রাহিতা অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি অফ সাবস্টিটুয়েন্টস এর ইফেক্ট কার্বন-13 কেমিক্যাল শিফটে কিভাবে হয় সেটা আমরা দেখা যাবে। তাহলে এই গেল মোটামুটি আজকে হলো যে কিছু বাধা, আর দ্বিতীয় হলো প্রোটন এনএমআর এর সঙ্গে কম্পারিজন, এবং আমরা দেখলাম যে কার্বন-13 এর রেঞ্জ তো বড়, সেই রেঞ্জের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর দ্বারা এই নিয়মের দ্বারা এই কার্বন-13 এর কেমিক্যাল শিফট ভ্যালু বাড়ে। তো প্যারাম্যাগনেটিক শিফট এবং ডায়াম্যাগনেটিক শিফট একই প্রোটনের ওই রেঞ্জই ফলো করে, কিন্তু এখানে যেহেতু রেঞ্জ 0 থেকে প্রায় 230 বা 250, সেই জন্য বিরাট রেঞ্জ, কিছু ভ্যালু তোমাদের মুখস্থ করতে হবে। কার্বনিল গ্রুপে যেভাবেই হোক 160 থেকে 190 বা 200 পর্যন্ত। এখানে দেখুন অ্যামাইডের জন্য এই কার্বনিলে এরকম, আবার এখানে থেকে অ্যালডিহাইড গ্রুপের এরকম যদি থাকে, আবার যদি অ্যামাইড, এরকম নানানভাবে তফাৎ আছে। তো থাকলো আগামী সপ্তাহে আমরা কার্বন-13 এনএমআর শেষ করে আমরা অন্য টেকনিকগুলোতে যাব। তারপরে আমরা
টিউটোরিয়ালের মানে কেমিক্যাল কি বলে সিটিএস সিটির জন্য তোমার ক্লাস টেস্টের জন্য কোশ্চেনও আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিয়ে দেবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কার্বন 13 NMR খুব ভালো করে না শিখলে প্রোটন আর কার্বন 13 মিলিয়ে কিন্তু প্রবলেম দেওয়া হবে স্ট্রাকচার ডিটারমিনেশনে। আচ্ছা শোনো, আজকে আমরা গামা ইফেক্ট সম্বন্ধে আলোচনা করব, যে সাবস্টিটিউয়েন্টের পজিশন যদি পরের কার্বন হয় তাহলে আলফা, তারপরে হলো বিটা, তারপরে হলো গামা, তারপরে ডেল্টা, সো অন। ফর এক্সাম্পল, উপরে একটা উদাহরণ দেওয়া আছে যে দেখো এখানে আমাদের CH2OH সাবস্টিটিউয়েন্ট হলো OH গ্রুপ। তো ওই এখন এই যেটা অ্যাটাচড এটা যদি আমাদের আলফা ধরি কার্বন, এটা বিটা কার্বন, গামা কার্বন, ডেল্টা কার্বন। এখন এই সাবস্টিটিউয়েন্টের ইফেক্ট আলফা বিটাতে আমরা দেখেছি, গামা পজিশনে কি হয় সেটা দেখাবো। এখানে লক্ষণীয় যে গামা কার্বনে আবৃত্তি ঘটে অর্থাৎ শিল্ডিং হয়, অর্থাৎ ডেল্টা মান কমে যায়, এটাই লক্ষ্য করা যায়। এই আমার পিএইচডির কাজই ছিল এই গামা ইফেক্ট স্টাডি করা, কম্পাউন্ড সিনথেসিস করে বিভিন্ন ধরনের সাবস্টিটিউয়েন্ট কাজে লাগে, ইলেকট্রন উইথড্রয়িং, ডোনেটিং ইত্যাদি করে এই প্রভাব আমরা মেকানিজম বের করি আর কি। তখন তো বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন কিভাবে কমে যায়, কারণ গামা প্রভাব কার্বন সিগন্যাল শনাক্তকরণে তথা অণুর কনফরমেশন নির্ণয়ে খুবই সহায়ক। এটা কনফরমেশন জানার জন্য এটা দরকার। এখানে যে কমে যায় এই জিনিসটা আগে জানা ছিল না। আমরা যদি অণুর কনফরমেশন বিবেচনা করি তাহলে দেখা যায় যে অ্যান্টি পেরিপ্লেনার বিন্যাস চিত্র দেখাচ্ছে পরে ক্ষয় এবং গ প্রতিস্থাপক হইতে হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন প্রভাব গামা কার্বনে পরিলক্ষিত হবে, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরেটা হবে সি আলফা সি বিটার মাধ্যমে। কারণ গামা কার্বনে যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায় তখনই আমরা বলেছিলাম না যে একটা সেকেন্ডারি ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা বাধা দেয়, যার ফলে এটা শিল্ডিং হয়, মানে তাকে আবৃত্তি করে রাখে যাতে ম্যাগনেটিক যে রেজোন্যান্সের যে ফিল্ড সেটা আসতে না পারে। সেই জন্য এর শিল্ডিং হওয়ার ফলে এই ডেল্টা ভ্যালু কমে যায়, ডেল্টা সি মান কমবে, এটা হলো বড় কথা। প্রতিস্থাপক যদি নাইট্রোজেন, অক্সিজেন অথবা ফ্লোরিন হয় তাহলে গামা প্রভাব বেশ অর্থবহ, মানে ইলেকট্রন নেগেটিভ গ্রুপ যদি বেশি ভালো থাকে। মেকানিজমটা দেখানো হচ্ছে, দেখো যে এটা যদি আমাদের এইটা হলো এক্স, হলো আমাদের সাবস্টেন্স, এটা আলফা বিটা গামা। এখন এই গামা পজিশনে ইলেকট্রন এখান থেকে কিভাবে যাচ্ছে সেটা দেখতে হবে। আমরা ট্রান্স দেখলাম, আর দেখলাম, আর হলো আমাদের সাবস্টেন্স বা এক্স। এখন মেকানিজমটা আমরা এইভাবে বলি যে এই হলো আমাদের আলফা আছে, এই যে সি আলফার সঙ্গে যে এক্স যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার ইলেকট্রন এই সি আলফা বিটার মাধ্যমে ট্রান্সফার হয়ে বিটা গামা কার্বনে চলে যাচ্ছে। এই যে মেকানিজম, এটা আমরা এভাবে দেখাতে পারি যে এখান থেকে সি আলফা বিটার থেকে এখানে চলে যাচ্ছে, যাওয়ার ফলে আমাদের এই ভ্যালুটা কমে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে অণুর ট্রান্স হলো ক, আর খ এবং গ অণুর অ্যান্টি পেরিপ্লেনার বিন্যাস। গ হলো গামা অবস্থানে এক্স হতে, এই যে এখান থেকে এক্স থেকে ইলেকট্রন সি আলফা সি বিটার মধ্য দিয়ে গামা কার্বনতে যে আবৃত্তি ঘটায়, এই কারণে গামা কার্বন ডেল্টা মান কমে যায়। এই মেকানিজমটা জেনে রাখতে হবে, যেখানে কমে যায়। আর একটা ইফেক্ট হলো স্টেরিক এবং ভ্যান্ডার ওয়ালস ইফেক্ট। এটা আমরা প্রোটনের ক্ষেত্রেও দেখেছি। তো প্রোটনযুক্ত কার্বন স্টেরিক ভিড়ের জন্য আবৃত্তি মানে লাভ করে, মানে শিল্ডেড হয়, ফলে ডেল্টা মান হ্রাস পায়। এখানেও থিওরি মোটামুটি সব একই, প্রোটন আর কার্বন 13 একই। স্টেরিক মিথস্ক্রিয়ার ফলে সিএইচ বন্ধনের ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু হতে কার্বনের দিকে চলাচল করে, ফলে ডেল্টা সি মান কমে, কিন্তু ডেল্টা এইচ কিন্তু বাড়ে, যেহেতু ওটা কমে যায়। এই ধরনের স্টেরিক প্রভাব
পরিলক্ষিত হয় যখন প্রোটনযুক্ত কার্বন ও প্রতিস্থাপক গামা অবস্থানে থাকে। এখানে দেখা যাচ্ছে যে 8 থেকে এখানে যাচ্ছে। যদি এখান থেকে 8 থেকে ইলেকট্রন গামাতে ডেল্টা সি মান কমায়, প্রতিস্থাপক যদি অ্যালকাইল না হয়ে বিষম পরমাণুযুক্ত মানে এটারও অ্যাটম হয়, তাহলে আবৃত্তি প্রভাব বেশি কার্যকরী হয়। নিচে স্টেরিক প্রভাব দেখানো হলো। মনে করো এখানে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এখানে দেখো কমে গেছে 3.97 হচ্ছে। আবার যদি এরকম হয়, এরকম রিং হয়, তাহলেও এইগুলো সব ভ্যান্ডার ওয়ালসের ইফেক্ট আছে। -8.7 মানে চেঞ্জ হয়েছে, ডেল্টা সি মানে ডিফারেন্স ভ্যালু। আর একটা হলো মেসোমারিক ইফেক্ট, এটাও প্রোটনের মতো একই, যে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ যেমন OH ও CH3 গ্রুপ, NH2 গ্রুপ বেনজিন বলয়ের সাথে যুক্ত হলে অর্থ এবং প্যারা কার্বনে ডেল্টা মান কমায় ফেলে। কারণ হলো অপরপক্ষে ইলেকট্রন গ্রুপগুলো, উইথড্রয়িং গ্রুপগুলো, এগুলো ডেল্টা সি বাড়ায়। কারণ হলো যে ইলেকট্রন ডেনসিটি ডোনেশনের মাধ্যমে বাড়ায়, সেগুলো কমায়, আর ইলেকট্রন উইথড্রয়িং গুলো ওগুলো ওখানে কমাই ফেলে, ওখানে পজিটিভ সেন্টার হয়ে যায়। সুতরাং এই কারণেই আবৃত্তি ঘটে, পরে ডেল্টা সি কম। যেমন ইলেকট্রন দিচ্ছে, রেজোন্যান্স স্ট্রাকচার আমরা দেখাচ্ছি, দেখার ফলে দেখা যাচ্ছে যে অর্থ পজিশনে নেগেটিভ হচ্ছে, প্যারা পজিশনে হচ্ছে। এখন একটা উদাহরণ আমি দিই, যে এটা OCH3 চলে, এখানে চেঞ্জ ভ্যালু হয়েছে 14.7, অর্থ পজিশনে অনেক তফাৎ, প্যারা পজিশনে -8.1। আমাদের বেনজিনের ভ্যালু কিন্তু 128.5, যেহেতু অলিফেনিক প্রোটন, এর ভ্যালু এত। এখানে তো 6টা কার্বন আছে, সব ইকুইভ্যালেন্ট, সেজন্য একটা সিগন্যালই আমরা বেনজিন থেকে পাবো। আর যখন আমরা এরকম NH2 গ্রুপ দেখাচ্ছি, সেখানে অর্থ পজিশনে বাড়ছে হলো 12.4, প্যারা পজিশনে 9.5। আমরা অ্যানিলিনের ক্ষেত্রে ভ্যালু আমরা পাবো কোটা, এই একটা কার্বন, এই একটার এইটা হলো একই, কিন্তু 2 এবং 6 এক একটা পাইলাম, সেটা হলো 147.7। আর এখানে হলো 129.8, আর এটা হলো 129.8, এখানেও তাই হবে। তাহলে আমরা মনো সাবস্টিটিউটেড বেনজিন রিং এ কয়টা সিগন্যাল পাচ্ছি? 1, 2, 3, 4টা। এখন যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, যেমন নাইট্রাইল গ্রুপ যদি হয়, তাহলে দেখো অর্থ পজিশনে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। তাহলে এখানে হবে কি, যে আমাদের ভ্যালু বাড়বে, এবং এই জন্য ডিফারেন্স দেখো, অর্থ পজিশনে +3.5, আর প্যারা পজিশনে হলো 4.3। আগের গুলো যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপে ছিল উল্টা, মাইনাস। আচ্ছা, এইখানে তোমার মেসোমারিক প্রভাবে আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগের কার্বনের সাপেক্ষে বিটা কার্বনের ডেল্টা সি মান বৃদ্ধি করে। এখানে যখন এই রেজোন্যান্স স্ট্রাকচার হচ্ছে, তাহলে বিটা পজিশনে প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং এর ভ্যালু বাড়বে, প্যারাম্যাগনেটিক শিফট হবে। আবার এখানে দেখো, এখানেও যে এই এই জায়গায় প্লাস হয়েছে, তার মানে এখানে ভ্যালু বাড়বে, যেন এটা অনেক বেশি। গেল কনজুগেশন ইফেক্ট সব গেল। এখন কনজুগেশন ইফেক্ট আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, ইউভিতেও পড়েছি, আইআরও পড়েছি, এনএমআরও আমরা কার্বন-13 আগে প্রোটনেও দেখাইছি। কনজুগেশন যখন হয়, তার ডেল্টা মান কমে যায়, অর্থাৎ আবৃত্তি ঘটে, কারণ ইলেকট্রন ট্রান্সফার করে রেজোন্যান্স স্ট্রাকচার হয়ে যায়। এখানে দেখো 112.8, 140.2, যখন কনজুগেশন হলো এখন 40 থেকে 37 হয়ে গেল, আর এটা একটু বাড়ছে। আবার এখানে বিভিন্ন জায়গায় দেখানো আছে, ভ্যালুগুলো দেখে নিও। তার মানে মোদ্দা কথা হলো ডেল্টা সি মান কমে যায়, অর্থাৎ আবৃত্তি ঘটে। যেমন এখানে আবার রেজোন্যান্স স্ট্রাকচার হওয়ার পরে আবার এখানে তোমার টটোমারিজম হচ্ছে, সেই জন্য ভ্যালু এখানে আবার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এই কিটো গ্রুপটা 190.5 চিনল ফর্মুলা হচ্ছে, কিন্তু এটা অরিজিনাল কিন্তু 201.1।
আমরা যখন এরকম কোনো মলিকুলের কার্বন 13 NMR নিব তখন কিন্তু সব ভ্যালু আসবে, এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে, কারণ এটা সলিউশনের মধ্যে আছে ইকুইলিব্রিয়াম অবস্থায়। আর হেভি অ্যাটম ইফেক্ট হলো যেমন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমাদের যত বড় হেভি অ্যাটম মানে আয়োডিন বেশি, কার্বনের প্রথমে ঘটলে প্রতিস্থাপিত কার্বন উচ্চ ক্ষেত্রে শিফট লক্ষ্য করা যায় হাই ফিল্ডে। হাই ফিল্ড মানে হলো ভ্যালু কমে যাওয়া, নেগেটিভ হয়ে গেছে। আইসোটোপ ইফেক্ট, কোনো অণুর হাইড্রোজেন পরমাণুকে ডৈটরন দ্বারা প্রতিস্থাপিত করলে সিডি এর কার্বন 13 মান এটা হ্রাস পায়। ডৈটোরিয়াম আইসোটোপ প্রভাব প্রতিস্থাপন মাত্রার উপর নির্ভর করে। যেমন বেনজিনে আমরা জানি যে ভ্যালু হলো 128.5, প্রথম ক্ষেত্রে একটি দ্বিপদী n+1 রুল, দ্বিতীয় ক্ষেত্রে যদি দুটো হয় তাহলে এরকম সূত্র হতে আমরা পাবো, তখন ভ্যালু কমে দেখা যায় যে 128 পাওয়া গেছে, আর আমাদের অরিজিনাল হলো 128.5 ছিল। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের ফলেও প্যারাম্যাগনেটিক শিফট লাভ করে। প্যারাম্যাগনেটিক শিফট মানে হলো ভ্যালু বাড়া। তো যেমন বেনজালডিহাইডের এই ভ্যালু, কার্বনিল গ্রুপের ভ্যালু হলো 191.5, সেক্ষেত্রে 2 হাইড্রক্সি বেনজালডিহাইডের হলো 196.9, বেড়ে গেছে এখান থেকে, অর্থাৎ 5.4 বাড়ছে। অনুরূপভাবে অ্যাসিটোফেনন 2 হাইড্রক্সি অ্যাসিটোফেননের মানও এরম তফাৎ হচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর ভ্যালু বাড়াচ্ছে কারণ এই শিল্ডিং ইফেক্টটা কিছু কমে যাচ্ছে, শিল্ডিং ভাব হয়ে যাচ্ছে এই জন্য হলো। এই প্রোটনের ক্ষেত্রেও যায় কেন? এখন পিএইচ এর প্রভাব, আমরা জানি যে পিএইচ হলো অ্যাসিডিটির যে স্কেল সেটা। এখন পিএইচ যত ভ্যালু লোয়ার হবে অ্যাসিডিটি তত বেশি, হায়ার হলে বেসের দিকে মানে বেসিকের দিকে। তো যেমন মনে করো কার্বক্সিলেট অ্যানায়ন, এই যে যদি অথবা অ্যামিন অথবা অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিডের প্রোটনেশন ঘটালে আলফা বিটা গামা কার্বনে আবৃত্তি মানে শিল্ডিং মানে ভ্যালু কমে যায়, অর্থাৎ ডেলসি মান কমে যায়। এই যে এইখানে এত ডিফারেন্স হয়েছে, বিটাতে কম, তারপরে গামাতে -0.3, মানে এই জায়গায় সবচেয়ে বেশি, তারপরে একটু কমে, কিন্তু নেগেটিভ তো হয়ে যায়, কমে যায়। এগুলো উদাহরণ দেওয়া আছে, পড়ে নেওয়া। সলভেন্ট ইফেক্ট, সল্টিং যদি অপোলার দ্রাবক হতে পোলার দ্রাবকে গেলে ডেল্টা সি মান কমে যায়। পোলারে গেলে পোলার দ্রাবকের সাথে যৌগের হাইড্রোজেন বন্ধনের সম্ভাবনা থাকে, এই জন্য এই ভ্যালু সাধারণত কমে যায়। প্রতিস্থাপক প্রভাবের যোগফলের সূত্র, এখন এই যে অ্যাডিটিভিটি রুল অফ সাবস্টিটিউয়েন্ট ইফেক্ট, এখানে যেটা হয় যে প্রতিস্থাপক প্রভাব হলো, আমরা যদি ফর্মুলা লিখি, ডেল্টা ডেল সি ইকুয়াল টু প্রতিস্থাপিত কার্বন যৌগের ডেল্টা সি মান আর অপ্রতিস্থাপিত কার্বন যৌগের ডেল্টা সি মান, এই দুটো তফাৎ। এখন আমরা এই দুটো করে ক্যালকুলেশন করা যায়। যেমন অ্যালকেনে যদি আমরা ডেল সি গণনা করতে পারি, করার ফর্মুলা হলো -2.3 সামেশন অফ জেড আই, তারপরে জেড আই জে জেড কেজি। এটা মানে হলো আই কার্বনের গণনাকৃত রাসায়নিক স্থান, আমরা যে কার্বনটা গণনা করব সেটা ধরলাম যে আই কার্বন, আর জেড আই হলো আলফা বিটা কার্বনের জন্য প্রতিস্থাপক বৃদ্ধি যতটা সেটা যোগ করতে হবে, আবার এর সঙ্গে যোগ করতে হবে এস আই জে, শাখায়িত হবার পরে স্টেরিক সংশোধনী আবার যোগ করতে, অনেক বিবেচনা করতে হয়। কে যে কনফরমেশন সংশোধনী শুধুমাত্র গামা কার্বনের জন্য ইত্যাদি। তো এখানে সব ভ্যালু দেওয়া আছে, টেবিল থেকে নিয়ে এরা যোগ করে করে হিসেব করা যায় যে কোনটা হবে। এটা আমাদের জন্য দরকার না, এটা আমাদের ইম্পর্টেন্ট কতগুলো অন্য জিনিস পড়াবো, এগুলো জানা যাবে যে এই হিসেব করে বের করে দেয়া, তখন আমরা কম্পাউন্ডে যখন ভ্যালু পাইলাম তখন আমরা প্রেডিক্ট করতে সুবিধা, এটা কাছাকাছি হবে। কিন্তু তোমাদের জ্ঞাতার্থে জানাই যে এখন একটা মলিকুলার স্ট্রাকচার রেখে তোমার সফটওয়্যার আছে, সফটওয়্যার দিলে ওই প্রেডিক্টেড ভ্যালু একবার ওই কার্বনের কাছে বসায় দেবে কম্পিউটার,
এর ভ্যালু কার্বন 13 এত এত হবে। এখন আমাদের যারা থিসিস করে এমএসসি, মাস্টার ডিগ্রি, পিএইচডি সব কিছুতেই ওই প্রেডিক্টেড ভ্যালু ওখানে কি করে কম্পাউন্ডের ভ্যালুর সঙ্গে মিলাই দেখে, তাহলে বুঝতে যায় এটা এটা। তো এইটা আমরা বিভিন্ন শ্রেণীর কম্পাউন্ড আছে, এত জটিলের মধ্যে যাব না, আমি অ্যারোমেটিক কতগুলো দেখাই দিই যাতে সহজতর। এগুলো পরীক্ষার জন্য নট ইম্পর্টেন্ট, তবে বুঝবা যে এরকম ভাবে করা যায়, ক্যালকুলেশন করা যায়। অনেক লট অফ থিংস দেওয়া আছে, কিন্তু আমরা শুধু অ্যারোমেটিকটা পড়াবো, অ্যালকিনও পড়াচ্ছি না। সব লট অফ ক্যালকুলেশন করতে হয়। আমার মলিকুলে 10টা কার্বন ছিল, তো আমরা বসে বসে ক্যালকুলেশন করতে। হ্যাঁ, বেনজিনের ক্ষেত্রে আমরা এটা পড়াবো অ্যারোমেটিক। বেনজিন জাতকের ডেল্টা সি গণনা, আর ওইগুলো বাদ। প্রতিস্থাপিত বেনজিন ডেলসি গণনার জন্য নিম্নোক্ত সমীকরণ ব্যবহৃত, এটা সবচেয়ে সোজা। 128.5, এটা হলো বেনজিনের হলো মূল ভ্যালু, তার সঙ্গে সামেশন অফ এস, এস মানে সাবস্টিটিউয়েন্ট, প্রতিস্থাপকের যে ভ্যালু সেগুলো যোগ করতে হবে। এখন আমরা বেনজিন রিংয়ে 1 নম্বর কার্বনে আমরা ধরো যেটা হলো ইপসো কার্বন বলে, যেখানে আমরা প্রতিস্থাপক ওখানে যোগ হবে। তারপরে অর্থ পজিশনে এসও, তার ভ্যালু কত এখানে দেওয়া আছে। এস এম মানে মেটা পজিশনে, এসপি মানে প্যারা পজিশনে। এখন হাইড্রোজেনে তো এই যখন বেনজিন আছে তো কিছুই যোগ হবে না, ওই 128.5 সামেশন কিছুই এলো না। মিথাইল গ্রুপ হলে যোগ শুরু হয়ে যাবে। 9.3 হলো C1 এ যোগ করতে হবে। আর অর্থ পজিশনে 0.7, এস এম এ হলো -0.1। এগুলো কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল করে করে এই এম্পিরিক্যাল ফর্মুলা বের করা হয়েছে। তারপরে -2.9, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, পরীক্ষায় আসলে এগুলো টেবিল দিয়ে দেওয়া হবে, তুমি ক্যালকুলেশন করতে পারো কিনা দেখা যাবে। সব ভ্যালু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটা ক্যালকুলেশন দেখি তাহলে বোঝা যাবে। প্যারা নাইট্রোফেনলের ডেলসি মান গণনা করো। তাহলে তোমার যদি এটা পরীক্ষায় আসে তুমি নাম্বারিং করে নেবা, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর আর এই 6 নম্বর ইকুইভ্যালেন্ট, কারণ এনভায়রনমেন্ট সেম। 3 এবং এটা হলো 5 ইকুইভ্যালেন্ট। 4 হলো ভিন্ন। তাহলে আমার কয়টা সিগন্যাল পাবো? 1 2 3 4টে সিগন্যাল পাবো বেনজিন রিংয়ে। হ্যাঁ, এখন আমার কোন কোন দরকার? এই নাইট্রো গ্রুপের যে টেবিল থেকে দরকার, ওইস গ্রুপের দরকার। নাইট্রো গ্রুপের ভ্যালু এটা এখানে আছে 19.9, অর্থ পজিশনে -4.9, 0.9, 6.1। আর ওইস গ্রুপের ভ্যালু আমরা টেবিলে যাই, এই দেখো 26.9, 12.8, 1.4, -7.4। আমরা ক্যালকুলেশন করি। এই যে আমি বললাম না, 4টে কার্বনের ভ্যালু পাবো C1, ডেল্টা C1 এইভাবে লিখতে হবে। আমাদের বেনজিনের মূল ভ্যালু হলো 128.5। S1 অর্থ পজিশন, ওই আমি লিখছি, এই 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 জায়গায় ক্যালকুলেশন করছি, এই এই C1 এর। আর এর এর সঙ্গে যোগ করতে হবে কি নাইট্রো গ্রুপের প্যারা পজিশনের ভ্যালু, কারণ এই 1 কার্বনের রেসপেক্টেতে এই ওই NO2 গ্রুপ প্যারা পজিশনে, 4 নম্বর পজিশনে। এখন 128.5 আমি বেসিক ভ্যালু লিখলাম, এটার জন্য 26.9 টেবিলতে নিলাম, নাইট্রো গ্রুপের প্যারা পজিশনে হলো 6.1 যোগ করলাম, করে 161.5 পেলাম। আমরা যদি এই কম্পাউন্ডার মাপি দেখা গেল যে এক্স্যাক্টলি ক্যালকুলেটেড ভ্যালু এবং অবজার্ভ ভ্যালু সেম পাওয়া গেছে, 161.5। দেখছো কত সুন্দর এই ক্যালকুলেশন, রিলায়েবল আর কি। C2 যেটা এখানে, C2-র জন্য আমরা 128.5 নিব। এখন এই C2-র জায়গায় ওএইচ গ্রুপের পজিশন কি অর্থ পজিশন, তো অর্থ পজিশনে ভ্যালু লিখবো, সেটা টেবিলতে নিয়ে আসলাম -12.8। এই দুই এখানে এই কার্বনের পজিশনের তুলনায় নাইট্রো গ্রুপের পজিশন হলো মেটা পজিশন, এই যে SM, নাইট্রো গ্রুপ SM, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি তুমি ফর্মুলা বসাতে না পারো তাহলে টেবিল থেকেও তুমি ভ্যালু কাজে লাগাতে পারবে না। এই পজিশন ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি এটা হলো অর্থ 2 নম্বরে, আর এই নাইট্রো গ্রুপ হলো মেটা। যোগ করে 116.6, এটা ক্যালকুলেটেড ভ্যালু আর অবজার্ভ ভ্যালুর মধ্যে একটু তফাৎ পাওয়া গেছে। তবু
এই যে যতগুলো ভ্যালু আছে 119 কিন্তু কোনোটাই নাই, সুতরাং ওইটাই হবে। আর এখানে 116 পাইছি, তাহলে আমরা বলবো যে এটা কিছু তো তফাৎ থাকবে, অন্তত 4-5 তফাৎ থাকি। ডেল সি 128.5 লিখবো। এখানে 3 নম্বর পজিশনে আমার নাইট্রো গ্রুপের হলো, দেখো নাইট্রো গ্রুপের হলো অর্থ পজিশন, অর্থ ভ্যালু নিয়ে আসবো, এই যে -4.9। 3 নম্বর পজিশন ওইচ গ্রুপের পজিশন হলো মেটা, মেটার ভ্যালু হলো 1.4, তাহলে 125 আছে, আমরা পাইছি কত 126.4। ভেরি গুড, মাত্র 1.4 ডিফারেন্স। C4 এ যদি আমরা করি, C4 এ আমাদের 128.5, তাহলে আমাদের ওইচ গ্রুপের রেসপেক্টে হলো প্যারা পজিশনে, আর এই নাইট্রো গ্রুপ হলো M1 এর, সেটা 19.9, যোগ করলে হলো 141, আর আমরা পেয়েছি কত 141.7। দেখো না কি সুন্দর, ভেরি নাইস। তাহলে তোমার যদি বের করতে যাই অর্থ নাইট্রোফেনলে প্যারা নাইট্রোফেনলের কত হবে, ভ্যালু দেওয়া থাকবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। অবজেক্ট ভ্যালু আমি তো তোমার দেওয়া হবে না, তুমি বের করবে এই কটা, যে ঠিক হয়েছে কিনা ক্যালকুলেশন। আমরা যদি ঘুরিয়ে দিতাম, যেখানে মনে করো ওয়েজ গ্রুপ ওখানে না দিয়ে এখানে দিতাম, তখন কয়টা হয়তো সেটা সিগন্যাল বের করতে হইব। এইখানে দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, এই দেখো মেটা পজিশনে মিথাইল গ্রুপ দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ্যালডিহাইড গ্রুপ, সব হিসেব করে করে এখানে বসে বসে করবা, দেওয়া আছে। সুতরাং আমরা এই ইম্পেরিক্যাল ফর্মুলার মধ্যে শুধু একটা পরীক্ষার জন্য সিলেক্ট করলাম, এটা পড়বা। নেক্সট হলো কাপলিং ইন কার্বন-13 NMR স্পেকট্রোস্কোপি। এখন যেহেতু সিএইচ এর সঙ্গে কাপলিং হবে এবং এটা খুব জটিল করে, সেই জন্য আমরা তো কার্বন-13 রুটিন ওয়াইজে ডিকাপলড স্পেকট্রাম ব্যবহার করি, যেটা আমরা আগে বলছি ব্রডব্যান্ড ডিকাপলিং। তো সেজন্য আমরা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা এটাই করবো না, এটা পড়ার দরকার নেই। কাপলিং হবে নিয়ম অনুসারে, কিন্তু আমরা সিম্পল আমাদের স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য যেটা, আর এখানে চোখ বুলাই নিও আর কি, C1 এর ভ্যালু বেশ বেশি, যে ডাইরেক্ট কার্বন সঙ্গে হাইড্রোজেনের কাপলিং। তাহলে এখন দেখো আমরা প্রোটন এনএমআর এর সঙ্গে যদি কার্বন-13 NMR এর ওভারঅল কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি যে প্রোটন এনএমআর এবং কার্বন-13 NMR এর প্রিন্সিপল এক, এবং দুইটারই যেহেতু স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ ইকুয়াল টু হাফ, এবং দুইটা নিউক্লিয়াসই তোমার প্রোটন অ্যাক্টিভ এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস H1 এবং কার্বন-13, সেজন্য এনার্জি স্টেটও দুইটা, সব ঠিক আছে, কিন্তু তফাৎটা দেখো প্রায় 10টা তফাৎ আমরা আলোচনা করছি। হ্যাঁ, টেবিলটা দেখো যে 10টা। প্রথমে হলো যে এরা খুব লেস সেন্সিটিভ কমপ্লিকেটেড স্পেকট্রাম আসে, সেজন্য এটা সিম্পলিফাই করার জন্য ডিকাপলিং করা হয়। তবে অ্যাডভান্টেজ অনেক আছে। অ্যাডভান্টেজ হলো যে একটা কার্বন-13 দ্বারা আমরা মলিকুলের তোমার স্কেলিটনটা জানতে পারি, এবং যে সমস্ত কার্বন স্কেলিটন তো জানা দরকার, এই যেখানে কম্পারিজন আছে পড়ে নেবা। আর স্কেলিটন যেমন জানা গেল, সিমিলারলি যে সমস্ত কার্বনের সঙ্গে প্রোটন নাই, যেমন নাইট্রাইল, সে সমস্ত ক্ষেত্রে বা সিও, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো প্রোটন এনএমআর কিছু পাবো না, সেই জন্য আমাদের সেখানে কার্বন-13 আমরা নির্ভর করতে হবে। তাহলে স্ট্রাকচারের জন্য ভেরি ইম্পর্টেন্ট কার্বন-13। তুমি প্রোটন এনএমআর দিয়ে শুধুমাত্র কার্বন-13 ছাড়া স্ট্রাকচার দিতে পারবো না, সেটা নির্ভুল হবে না। এখন কথা হলো যে আমরা কার্বন-13 সবসময় বলতেছি রুটিন ওয়াইজে ডিকাপলড স্পেকট্রাম করি, ডিকাপলড করি, তার এই ফর্মুলা লিখি যে আমরা যতগুলো কার্বন নন ইকুইভ্যালেন্ট কার্বন আছে ততটা সিগন্যাল পাবো। এই মলিকিউলটার মধ্যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, দেখো আর এই একটা, তাহলে এই এই একটা
এই একটা, আর 2 আর 6 মিলে একটা, আবার 3-এ পাবো, 4-এ পাবো, 5-এ পাবো, এখানে পাবো OCH গ্রুপ। ঠিক ততগুলো সিগন্যালই আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পাবো। সুতরাং যখন তোমার কোনো স্ট্রাকচার দেওয়া হবে, তখন তুমি বের করতে হবে খুব কেয়ারফুলি যে যতগুলো নন ইকুইভ্যালেন্ট কার্বন আছে ততগুলো সিগন্যাল পাবা, উইদাউট কাপলিং, কারণ আমরা তো কাপলিং চাচ্ছি না। আর যদি আমরা কোনো ইনফরমেশন পেতে চাই, তাহলে আমরা সেখানে কি করি, গেটেড ডিকাপলিং করি। এগুলো তোমাদের পড়ানো হয়েছে যে অ্যাটাচ কার্বনের সাথে যে হাইড্রোজেন যে কটা আছে সেই কটা আমরা সঙ্গে n+1 রুল অনুসারে সিগন্যাল দেব। হ্যাঁ, আর প্রথমে যে ফ্যাক্টরগুলোর থেকে আরেকটা বড় কথা হলো যে কার্বন 13-এ যেহেতু রেঞ্জটা বিরাট বড়, প্রায় ধরো 200 থেকে 300 ধরতে পারে, 0 থেকে নর্মালি আমাদের 0 থেকে 200 ধরে, আর আমাদের প্রোটনের সেখানে হলে 0 থেকে 12 বা 15। এখানে কার্বন 13-এর কোনো ওভারল্যাপ সিগন্যাল পাওয়া যায় না, প্রোটনে যেমন পাওয়া যায়। এখানে একটু দূরে দূরে থাকে, এটা সুবিধা আছে। তাহলে আমরা বুঝতেছি যে কার্বন 13-এর ভ্যালু সম্বন্ধে আমাদের কিন্তু আইডিয়া থাকতে হবে, তা নাহলে তুমি পরীক্ষাতে আইডেন্টিফাই করতে পারবে না। তো সেই জন্য ওই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে কিছু, যেমন এখানে দেওয়া আছে। তারপরে ইফেক্টগুলো আমরা বুঝলাম, আলফা বিটা গামা ইফেক্ট মেকানিজম দেখালাম। তারপরে অন্য ইফেক্টের মধ্যে কনজুগেশন ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, হাইড্রোজেন বন্ডিং ইফেক্ট, এগুলো ইলেকট্রোনেগেটিভিটি ইফেক্ট, এগুলো সব প্রোটনের মতো পড়ে নেবা। এগুলো যে পড়াইলাম, ভ্যান ডার ওয়ালস দেখালাম, এবং আমরা অনেক এমপিরিক্যাল ফর্মুলার মধ্যে শুধুমাত্র এই বেনজিন রিং এর কথাটা আলোচনা করলাম, পড়াইলাম। এইটা ভ্যালু দেওয়া থাকবে, তোমরা ক্যালকুলেশন শিখবা। এখন আমরা প্রোটন এনএমআর আর কার্বন 13 এনএমআর এর মধ্যে তফাৎ বুঝলাম, স্ট্রাকচারের জন্য আমাদের খুব দরকার সেটা বুঝলাম। এখন কার্বন 13 এনএমআর এর আরো আমাদের কিছু জিনিস আছে, যে কাপলিং থেকে আমরা সবসময় ডিকাপল করি, ঠিকই আছে, কিন্তু আর একটা পদ্ধতি আছে খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় ডেপ্থ টেকনিক। হুম, সেইটা আগামী ক্লাসে আমরা আজকে দিয়ে দিব না, আগামী কালকের ক্লাসে আমরা ডেপ্থ ইনেপ্থ এই দুটো পদ্ধতির সাহায্যে কার্বনগুলো আইডেন্টিফাই করা শেখা। যে আমরা কোয়াটারনারি কার্বন মানে যার সঙ্গে কোনো হাইড্রোজেন নাই, তারপরে মিথাইল কার্বন, মিথিলিন কার্বন, মিথিন কার্বন, এগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এটা একটা খুব সুন্দর পদ্ধতি। আর একটা আমরা এনওই এক্সপেরিমেন্ট করেছি, যে কার্বন 13 এনএমআর এর যে সিগন্যাল ইন্টেন্সিটি কম, এটা বিরাট বাধা ছিল, কিন্তু এখন এই যে পালস টেকনিকের মাধ্যমে যেহেতু খুব হাই রেঞ্জের তোমার এনএমআর মেশিন পাওয়া যায়, 900 মেগাহার্টজ, সেই জন্য অ্যাকুমুলেশন করে করে স্যাম্পল অত বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে কার্বন 13 পাওয়া যায়। তো কার্বন 13 এনএমআর করতে হলে বিশেষ করে জটিল মলিকুলের ক্ষেত্রে ডিকাপল তো করতে হবে এবং ডেপ টেকনিক করতে হবে, তা না হলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সুতরাং ডেপ্থ এবং অন্য অন্য টেকনিকগুলো আমরা আগামীকালকেই তোমরা যাতে পেয়ে যেতে পারো দুপুরের মধ্যে, সেটা বা রাত্রেই আমরা পাঠানোর চেষ্টা করবো না। তো এখন যে জিনিসটা হলো যে আমরা কিন্তু সব 1D বলতেছি, 1 ডাইমেনশনাল। আমরা কিন্তু ডেপ্থ এবং এগুলো হয়ে গেলেই একটা পরীক্ষার জন্য, টেস্টের জন্য প্রোটন এবং কার্বন 13 মিলে এর মধ্যে কিছু কোশ্চেন এবং স্ট্রাকচার দুটো কম্বাইন্ড মিলে মলিকুলার স্ট্রাকচারের পরে তোমার কোশ্চেন দেওয়া হবে, এবং যেটা তোমার ইউভি এবং আইআরও দেওয়া হবে, মাসও দেওয়া হবে, যাতে আস্তে আস্তে আমরা বুঝি যে কম্বাইন্ড করে কিভাবে স্ট্রাকচার দেওয়া যায় পরে। এর পরে যে চ্যাপ্টারটা থাকবে তার পরবর্তী সপ্তাহে, সেখানে থাকবে আমাদের 2D এনএমআর, এবং 2D এনএমআর হলে আমাদের মোটামুটি এনএমআর স্পেকট্রোস্কোপি কোর্স শেষ।
এবং সেখানে আরেকটা টিউটোরিয়াল মানে তোমাদের ক্লাস টেস্ট থাকবে, যে স্পেকট্রাম দেওয়া হবে পরীক্ষায়, কিন্তু স্পেকট্রাম দেওয়া থাকে অধিকাংশ ক্ষেত্রেই। সেখান থেকে তুমি ভ্যালু বের করে করে স্ট্রাকচার দেওয়া বেশ একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। অনেক সময় শুধু ভ্যালু ডাটা দেওয়া থাকে, কিন্তু আমরা স্পেকট্রাম দিয়ে পরীক্ষা নিতে চাইব। যার ফলে ওভারঅল এই স্পেকট্রোস্কোপিতে আমরা এইটাই শিখলাম যে ইউভি আমাদেরকে শিখাইলো যে কিছু ক্রোমোফোরিক গ্রুপ থাকলে আমরা বুঝতে পারি যে স্ট্রাকচারের কোনটা কোনটা জানা যায়, যেমন কার্বনিল গ্রুপের পরিস্থিতি, কনজুগেশন আছে কিনা, অথবা সিস ট্রানজাইম কেমনে ডিফারেন্সিয়েশন করা যায়, তো কিটোইনাল টেট্রামারিজম করা যায়, এবং কোয়ান্টিটেটিভ এস্টিমেশনের সাহায্যে যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সব ভ্যালুগুলো মাপে। আইআরএ আমাদের বড় ইয়ে হলো অল ফাংশনাল গ্রুপের সম্বন্ধে আইডিয়া দেয়, ডিটেকশন অফ ফাংশনাল গ্রুপ। সেগুলো আবার ডিটারমাইনিং ফ্যাক্টর অনেক আছে, ভ্যালু চেঞ্জের ফ্যাক্টরগুলো পড়তে হবে, এবং সেখানে আমাদের স্ট্রাকচারালি কোনো কোনো একটা রিয়াকশন হয়েছে, ওইচ গ্রুপ ছিল, এখন আমরা কিটোনে কনভার্ট করলাম, তাহলে ওইচ গ্রুপের ব্যান্ড থাকবে না, কিটো গ্রুপের নিউ ব্যান্ড আসবে। এগুলো আমাদের স্ট্রাকচারে খুব হেল্প করে ডিটারমিনেশনে। প্রোটন হলে সবচেয়ে বেশি করলো, কারণ প্রোটন এনএমআর সাহায্যে ওই মলিকুলে যতগুলো প্রোটন আছে তার আমাদের অ্যাকাউন্টেবিলিটি বের করতে হবে, যে কোন স্ট্রাকচারেরটা কোন প্রোটন কিভাবে আছে। সেটারে আবার সাহায্য করতেছে কার্বন 13 এনএমআর। কার্বন 13 বলতেছে যে পুরা কার্বন কয়টা আছে, তার স্কেলিটন কি, প্রোটন কোন কার্বনের সাথে আছে ইত্যাদি। এবং সেখানে যে আমরা দেখলাম ডিকাপলিং টেকনিক, তারপরে ক্যালকুলেশনের ব্যাপার অনেক কিছু, এবং যে সমস্ত নিয়ামকগুলো ফ্যাক্টরগুলো সেগুলো আমাদের নলেজ হলো, আমরা সব কম্বাইন করে আমরা কিন্তু স্ট্রাকচার দিতে পারবো। সেই সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ডেলি অন্তত 10 মিনিট 15 মিনিট একটু এই তোমার সার্চে যেতে হবে, ইন্টারনেটে যাইতে হবে। মনে করো ডেপ টেকনিক, হোয়াট ইজ ডেপ টেকনিক, হ্যাঁ, এদের পরে সুন্দর সুন্দর লেকচার আছে। ডেপ টেকনিক, কার্বন 13 এনএমআর এর পরে পাওয়ার পয়েন্ট আছে, আমি আজকেই দেখতেছিলাম 139টা পৃষ্ঠা, মানে পুরা কার্বন 13 ওর একজন প্রফেসরের, ইন্ডিয়ান একজন প্রফেসর। তাহলে তুমি আমার লেকচারের সঙ্গে ওগুলো মিলায় তোমার যে মানে কনসেপ্ট একটু মানে ভালো হবে, যে পরীক্ষার কোনো কোশ্চেন তুমি আনঅ্যান্সার্ড রাখবা না, তুমি সবই অ্যান্সার দিতে পারবে। সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু সরাসরি ক্লাস নিতে পারতেছি না, আমি তোমাদেরকে ওই পাওয়ার পয়েন্ট সব দিলে তো লাভ নাই। আমাদের যেমন কার্বন 13 পাওয়ার পয়েন্ট আছে কিন্তু সংক্ষিপ্ত, কিন্তু তোমরা যদি সার্চ দাও একটু তাহলে অনেক সুবিধা হবে তোমাদের, অনেক সুবিধা হবে। আমি অনেক প্রবলেম দেবো একটু ক্রিটিক্যাল, যাতে তুমি খুঁজে মুজে অ্যান্সার করতে বাধ্য হও।